ইরানকে আমাদেরকে পরিচিত করা হলো যে এটা তাদের সম্ভাব্য শত্রু 93-তে। আজকে 2026-এর 28শে ফেব্রুয়ারি কিন্তু ইরানের উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু ভাবনা শুরু হয়েছে কবে? 1993-তে। ইরান কিন্তু 2003 সালে যখন ইরাকে আক্রমণ করা হলো তখন কিন্তু ইরান ক্যালকুলেশন করে ফেলেছে দ্য নেক্সট অ্যাটাক ইজ কামিং অন মি, বাট হোয়েন উই ডোন্ট নো। তো 2003 আর 23 বছর তারা কিন্তু পার করেছে। তো ইজ ইট এনাফ ফর ইরান টু প্রিপেয়ার দেমসেলস? প্যালেস্টাইনটা কিন্তু সুন্নি, বা তাদের পক্ষেই কিন্তু তারা দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? তাদের কাছে শিয়া সুন্নি আসল বিষয় না, তাদের কাছে হলো মানবাধিকারটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, এই জন্যই তারা তাদের পাশে দাঁড়ায়। ইরানের কথা একটাই, সেটা হচ্ছে যে আমি আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করি নাই, আমার উপরে যে আক্রমণ করেছে সে আমার লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সে যে দেশেই থাকুক না কেন সে আমার শত্রু দেশ। সৌদি আরবের কাছে প্রচুর টাকা, পাকিস্তানের কাছে আছে, টার্কির কাছে আছে। সুতরাং এই অ্যালায়েন্সটা, এটা আমি বলবো যতটা না অ্যান্টি ইরান, তার থেকে বেশি হলো এটা অ্যান্টি ইসরায়েলি। ইরান ইজ ফাইটিং ফর জাস্টিস, ইফ নট ফর অল, অ্যাটলিস্ট ফর হিউম্যান বিং। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে। প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যিনি একাধারে সমর এবং নিরাপত্তা বিশ্লেষক। তিনি আমেরিকাতে বেশ কয়েকবার সামরিক প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন। আজ আমরা আমাদের মাঝে পেয়েছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। স্যার, আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে, রেডিও তেহরান, তাই না, যদি আমি ঠিক মতো বলে থাকি, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে ইরানে যে আমেরিকা আগ্রাসনটা চালালো, অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে এটা কি খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিল, নাকি ওয়াশিংটন দীর্ঘ সময় ধরে আসলে তারা পরিকল্পনা করেছে ইরানে আগ্রাসন চালানোর জন্য? আপনার কাছে জানতে চাই বিষয়টা, কারণ হচ্ছে আপনি দীর্ঘ সময় এবং বেশ কয়েকবার আমেরিকাতে সামরিক প্রশিক্ষণের জন্য আপনি গিয়েছিলেন। তো সেই প্রেক্ষাপটটা আপনার কাছে জানতে চাই, সেই প্রেক্ষাপটে আপনার কাছে পর্যালোচনা জানতে চাই এবং সেই সময়কার ঘটনাগুলো আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমেরিকা কবে সিদ্ধান্ত নিল যে ইরানে তারা আক্রমণ করতে যাচ্ছে? আমেরিকার যারা ডিসিশন মেকার, যুদ্ধের ব্যাপারে যারা ডিসিশন নেয়, আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমেরিকা কিন্তু এমন একটা রাষ্ট্র যেখানে যুদ্ধ হবে কি হবে না এটার সিদ্ধান্ত নেওয়া হয় রাজনৈতিক রাজনীতিবিদরা করেন, এবং এখানে চিফ অফ এক্সিকিউটিভ যেটা বলা হয় আর কি, যেটা আমেরিকার প্রেসিডেন্টের এই ক্ষমতা দেওয়া আছে তাকে, সেই সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তার এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাকে কংগ্রেসের অ্যাপ্রুভাল লাগে, বাজেটের জন্য সিনেটের অ্যাপ্রুভাল লাগে, নীতিগত অনুমোদন প্রয়োজন। তো আমি আমার চাকরি জীবনের প্রথম দিকে আমি 1988 সালে আমি প্রথমে আমেরিকায় একটা প্রশিক্ষণে যাই। এটা একটা ইনফ্যান্ট্রি ট্রেনিং ছিল, অ্যাডভান্স কোর্স বলে আর কি এটাকে। তো এটা আমি 2088 সালে যখন যাই, তখন আমেরিকাতে কোর্স বা এই ধরনের প্রশিক্ষণ করার একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে আমেরিকানরা কীভাবে চিন্তা করে বিশ্ব পরিস্থিতিকে, এবং তাদের যে সম্ভাব্য শত্রু তাকে তারা কীভাবে বিশ্লেষণ করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং আমি 88 সালে আমি বলবো 6টা মাস আমরা শুধু বিশ্লেষণ করেছি রাশিয়ানদেরকে নিয়ে, রাশিয়ান মিলিটারি অর্গানাইজেশন বা তাদের সংগঠন, তারা কিভাবে যুদ্ধক্ষেত্রে তাদের সংগঠনকে ব্যবহার করে, তারা যুদ্ধক্ষেত্রে একটা আক্রমণে গেলে কোথায় তাদের সম্মুখ ভাগ থাকে, কোথায় তাদের পেছনের ভাগ থাকে, প্রতিরক্ষায় গেলে কোথায় তাদের প্রথম ভাগ থাকে, কোথায় তাদের শেষ ভাগ থাকে, এই জিনিসগুলো। এবং যেমন যখন তারা বড় ধরনের ওয়াটার অবস্টেকল যেটা বলে, নদী নালা বা খাল, এই ধরনের জিনিস যখন অতিক্রম করে তখন তারা কি করে, বা তাদের গতিবিধি, এগুলি আমাদেরকে ততস্থ করে দেওয়া হয়েছে, মানে একবারে মুখস্থ করে দেওয়া হয়েছে, যেন আমরা কখনোই এটার জন্য আমাদের কোনো বইপত্র ঘাটতে না হয়। ঠিক একইভাবে আমি খুব কাকতালীয়ভাবে 1992 সালে আমি মিরপুরে স্টাফ কলেজ করার পরে আমেরিকাতে গেলাম, এবং এবার আমি আর মিলিটারি কলেজে গেলাম না, আমি গেলাম মেরিন কোরের একটা স্টাফ কলেজ করতে।
আমেরিকাতেই। এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে খুব অবাক করার ব্যাপার হলো, আমি আর রাশিয়াকে আর আমি শত্রু হিসেবে পাচ্ছি না, আমি একটা নতুন শত্রুর মুখোমুখি হলাম। মানে আমেরিকাটা যখন মিলিটারি প্ল্যানিং করে তখন তো তাদের একটা শত্রু প্রয়োজন, এবং সেই শত্রুর বিহেভিয়ার, তার সংগঠন কেমন। তো আমাদেরকে পড়ানো হলো ইরান, আর তখন ইরানকে আমাদেরকে পরিচিত করা হলো যে এটা তাদের সম্ভাব্য শত্রু 93-তে। আজকে 2026-এর 28 ফেব্রুয়ারি কিন্তু ইরানের উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু ভাবনা শুরু হয়েছে কবে? 1993-তে। এবং খুবই মজার ব্যাপার হলো, ওরা 1 বছরের ট্রেনিং, এটা প্রথম 6 মাস পরে একটা প্রশিক্ষণ অনুশীলন হয়। এটা একটা আপনার আমি বলবো সিদ্ধান্ত গ্রহণের অনুশীলন, এবং এখানে 2 পক্ষ নির্বাচন করা হয়, এক পক্ষ আমেরিকার সামরিক বাহিনী, আর এক পক্ষ ইরানিয়ান। তো আমাদেরকে যেহেতু প্রথম হাফে আমরা ইরান সম্বন্ধে আমরা পড়েছি, সুতরাং ইরানিয়ান পক্ষ নির্বাচন করা হলো, এবং সেই ইরানিয়ান পক্ষর আমাকে দলনেতা বানানো হলো আমাকে। এটা খুব মজার ব্যাপার। এবং আমার নামে আমি ক্যাফেটেরিয়াতে একটা পোস্টার দেখেছি যেখানে লেখা আছে $100,000 ডিক্লেয়ার্ড, মানে ডেড অর অ্যালাইভ। এটা একটা মানে কৌতুক করার জন্য করেছে। তো এবং আমাকে এটা জানানো হয়নি প্রথমে। আমরা যে রুমটায় প্ল্যানিং করছিলাম, আমাদের জন্য কিছু জায়গায় রিস্ট্রিক্ট করা হয়েছিল যে আমরা আমেরিকানরা যেখানে প্ল্যান করছে ওখানে আমরা যেতে পারবো না, আর আমেরিকানদেরও প্ল্যান ছিল যে তারা আমাদের এলাকায় আসতে পারবে না। কিন্তু ক্যাফেটেরিয়াটা ছিল কমন, সেখানে আমরা যেতে পারতাম। তো আমাকে বলা হলো যে তুমি কি ক্যাফেটেরিয়াতে গেছো? তো আমি এত ব্যস্ত ছিলাম যে ক্যাফেটেরিয়াতে আমি প্রথম 4-5 দিন যেতে পারি নাই। তো আমাকে বললো যে তুমি ক্যাফেটেরিয়াতে যাও, গিয়ে দেখো, মানে ওখানে গিয়ে ঘুরে আসো একবার। তা আমি যখন গেলাম, এবং আমাদের কিন্তু সময় নির্দেশন ছিল যে ক্যাফেটেরিয়ার কোন সময়টায় আমেরিকান ফোর্স ইউজ করবে আর কোন সময়টায় ইরানিয়ান যারা প্ল্যানিং করছে তারা ইউজ। তা আমি যখন গিয়ে দেখি যে আমার ছবি, এবং আমার ছবির উপরে লেখা আছে ডেড অর অ্যালাইভ $100,000। এটা একটা মানে আমি বলবো যে একটা কৌতুক ছিল। তো তার মানে 93 সালেই তারা ইরানকে স্টাডি করা শুরু করেছে একটা সম্ভাব্য আক্রমণের লক্ষ্যবস্তু হিসাবে। তো সুতরাং এই যে আমেরিকানদের যে এই আক্রমণের যে পরিকল্পনা, এটা কিন্তু শুরু হয়েছেন তখন। প্রেসিডেন্ট কে ছিল? বিল ক্লিন্টন ছিল তখন প্রেসিডেন্ট। তো তখন থেকে কিন্তু এটা শুরু হয়েছে। ইরান এবং আমেরিকার ভিতরে যে কূটনৈতিক তাদের যে সম্পর্কের যে অবনতি, সেটা কিন্তু শুরু হয়েছিল 1979 সালে শাহকে বিদায়ের মাধ্যমে। তো তখন থেকেই কিন্তু, এবং ইরানিয়ান যারা বিপ্লবী ছিল তারা আমেরিকার এম্বাসিতে আক্রমণ করে তাদের ডিপ্লোম্যাটদেরকে তারা অনেকদিন ধরে জিম্মি করেছিল, এবং পরে এটা অনেক নেগোসিয়েশনের পরে তাদেরকে ছেড়েও আনা হয়েছে। তো এইখান থেকে কিন্তু আসলে আমেরিকার সাথে ইরানের কিন্তু সম্পর্কের অবনতি শুরু হয়, এবং এটার একটা প্রতিশোধ তারা নিতে চায়। এবং জিমি কার্টার প্রেসিডেন্ট হিসাবে তারা বলে যে উনি ব্যর্থ ছিলেন, কিছু করতে পারেন নাই। তো ডোনাল্ড রিগান যখন প্রেসিডেন্ট, তখনও কিছু হয় নাই। কিন্তু বিল ক্লিন্টনের সময় থেকেই কারণটা ছিল তখন তাদের প্রধান প্রতিপক্ষ ছিল রাশিয়া, ইরান প্রধান প্রতিপক্ষ না। সুতরাং তাদের সামনে ওই ইরান একটা হুমকি, এটা তখন বিবেচিত হয় নাই। তো আমি বলবো যে ইরানের যে আক্রমণের পরিকল্পনাটা, এটার ভাবনা চিন্তা শুরু হয়েছে সেই 93 সালে, যখন আমি অন্তত আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আমি তখন থেকে দীর্ঘ সময়। এই সেম প্রশ্নটা আপনার কাছে করতে চাই ইরানের ক্ষেত্রে। আমরা দেখলাম যে এই যে পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে কিন্তু লড়ে যাচ্ছে ইরান, নিঃসন্দেহে বলা যায়। সাধারণ মনে এটা প্রশ্ন জাগে যে আসলে এই যে প্রতিরক্ষার কৌশলটা তারা অবলম্বন করছে বা তাদের প্রস্তুতি, এটা আপনার কাছে কি মনে হয় যে তারা তো এমন একটা যুদ্ধের মুখোমুখি হবে, এটা তো নিশ্চয়ই জানতো। তো ইরানের প্রস্তুতিটা নিয়ে আসলে আপনার কি বিশ্লেষণ আছে? আচ্ছা, আপনাকে এখানে এই বিষয়টা আলোচনা করার আগে আমি আরেকটা বিষয় উঠে আনতে চাই। সেটা হচ্ছে ইরান ইরাক ওয়ার, যেটার সমাপ্তি হয়েছিল 1991 সালে। এই যে ইরান ইরাক ওয়ার, এটা কিন্তু 2টা মুসলমান রাষ্ট্রের যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু পুরো পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা তারা ইরাকের পক্ষে ছিল। ইরাক ছিল তাদের প্রক্সি, এবং সাদ্দাম হোসেনকে দিয়ে কিন্তু তারা ইরানে আক্রমণ করেছে। এবং এমনকি ইরানিয়ানরা কিন্তু আপনার মানে সাদ্দাম কিন্তু তাদের বিরুদ্ধে কেমিক্যাল ওয়ার ইউজ করেছে, এবং তখন কিন্তু সাদ্দামকে অপরাধী বলা হয় নাই। সাদ্দাম কিন্তু এই যে কেমিক্যাল ওয়েপন আছে, এই অজুহাতে ইরাকে অ্যাটাক করা হলো কবে? 2003 সালে। সুতরাং আমেরিকানদের যে সাধারণ কৌশল, তারা তাদের প্রক্সিকে প্রথমে তৈরি করবে তাদের পক্ষে যুদ্ধ করার জন্য। যখন দেখবে যে এই প্রক্সি
ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাচ্ছে, তখন আবার তাকে কিন্তু তারা নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তারও অন্যতম এবং ইরান কিন্তু এই 11 বছর প্রায় এই যুদ্ধ কিন্তু 1981 সাল থেকে শুরু হয়েছে এবং 91-তে শেষ হয়েছে। এই 10 বছর কিন্তু ইরান কিন্তু এক তালে মানে ইরাকের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে এবং পৃথিবী তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি তারা ইরানের উপরে কিন্তু রেস্ট্রিকশন ছিল, মানে তারা স্যাংশনের মুখোমুখি। এরকম অবস্থা থেকে কিন্তু ইরান, তার মানে ইরান হলো এমন একটা জাতি, তারা হলো নিজের ক্ষমতার উপরে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের টেকনোলজি ব্যবহার করে, সেটা যাই হোক না কেন। এবং আল্লাহ তাদেরকে এমন একটা মানে টেরেন বা এটাকে বলবো যে তার এমন একটা দেশ দিয়েছে এবং সেটার প্রোফাইলটা এরকম যে তারা প্রাকৃতিকভাবেই তাদেরকে আল্লাহ সেই সুরক্ষা দিয়েছে এবং যার কারণে কিন্তু ইরান এখনও টেকে আসছে। এবং আমি বলবো যে এই যে যুদ্ধ সারা পৃথিবীর দুটো পরাশক্তির বিরুদ্ধে, মানে আমি আমেরিকাকে কিন্তু আর সুপার পাওয়ার বলা হয় না, আমেরিকাকে বলা হতো হাইপার পাওয়ার, কারণ তাদের সামরিক শক্তি সারা বিশ্বের সামরিক শক্তির থেকে 19 গুণ বেশি। সারা বিশ্বের সামরিক শক্তিকে এক জায়গায় করে যদি এক করা হয়, বলা হয় যে আমেরিকার সামরিক শক্তি 19 টাইমস বিগার দেন। আমি এটা 2008 সালের স্টাডির কথা বলছি আমি। তো সেই রাষ্ট্রের বিরুদ্ধে ইরান যুদ্ধ করে যাচ্ছে গত 160 দিন। আমি বলবো যে গতকালকে সহ 160 দিন ধরে তারা যুদ্ধ করে যাচ্ছে এবং ইরানকে দমানোর কোনো রকম কিন্তু, এবং তারা যে দমে গেছে এটার কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কথা ধরেই বলতে চাই, যেখানে আমেরিকা সামরিক দিক থেকে এতটা এগিয়ে আছে, কিন্তু এটা এখন অনেকেই জানে যে তাদের সমরাস্ত্রের ভাণ্ডারে টান পড়ে গেছে, যে কারণে আসলে তারা তড়িঘড়ি করে আসলে এই যুদ্ধ বন্ধ করতে চাইছে। আমার প্রশ্ন হলো যে যদি তারা এত বড় পরাশক্তি হয়ে যায়, সেক্ষেত্রে মানে তাদের অস্ত্রের ভাণ্ডারে কিভাবে আসলে টান পড়লো, বিষয়টা যদি একটু বুঝি। ব্যাপারটা হলো কি যে অ্যাকচুয়ালি অস্ত্র আমেরিকান, আমি তার আগে আমি একটা কথা বলি যে আমি যখন 88 সালে যখন আমি ওখানে ট্রেনিংয়ে গেলাম, তো আমরা সামরিক বাহিনীর সদস্য হিসেবে আমাদের দেশে কিন্তু যে কোনো শুধু আমরা না, আমরা ইন্ডিয়া, পাকিস্তান সবাই কিন্তু আমরা একটা নির্দিষ্ট গোলা বারুদের মানে অ্যাভেলেবিলিটির উপরে আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিং করি, আমাদের পরিকল্পনাটা সেভাবে করা হয়। সেখানে একটা গোলা বারুদের নিজস্ব সংখ্যা থাকে এবং কতক্ষণ আমি সেই গোলা বারুদ ব্যবহার করতে পারবো সেটার একটা ব্যাপার আছে। এবং তার মানে এগুলি সব করার উদ্দেশ্য হলো যে কম খরচে আমি আমার লক্ষ্যবস্তু অর্জন করব, এটাই। কিন্তু আমেরিকানদের কাছে তাদের যারা প্ল্যানার, বিশেষ করে অপারেশনাল ট্যাকটিক্যাল লেভেলে যারা, তাদেরকে একটা মোর ইজ বেটার, এটা হলো তাদের একটা কোট আনকোট একটা মানে বিশ্বাস, মানে যত বেশি তত আমার জন্য ভালো, তাদের কোনো স্কেল নাই, তারা এইভাবেই তারা শিক্ষিত। তো আমেরিকায় যারা ট্যাকটিক্যাল লেভেলে অপারেশন করে তারা হয়তো বা এই চিন্তা করতে পারে যে তাদের অঢেল সম্পদ আছে, বাট ইন দ্য রিয়ালিটি তাদের সম্পদের কিন্তু নিয়ন্ত্রণটা হলো কংগ্রেসের কাছে, 1। 2 নম্বর হচ্ছে যে তারা সারা পৃথিবীতে, তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমেরিকান আর্ম ফোর্সেসের একটা কিন্তু মিশন আছে। তাদের মিশন হলো, যেমন আমাদের দেশের মিশনটা কি, আমাদের আর্ম ফোর্সেসের মিশন হলো আমরা আমাদের দেশের সীমারেখা রক্ষা করব, এটাই হলো আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই না? তাদের হলো সিকিউর আমেরিকান ইন্টারেস্ট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে প্রশ্ন করতে পারে যে আমেরিকা কেন ভাই, তুমি তো কোথায় আছো, তুমি কেন এইখানে ইরানে এসে যুদ্ধ করতেছো, তুমি কেন ইরাকে এসে যুদ্ধ করছো, তুমি কেন আফগানিস্তানে আটাক করছো? বিকজ ওই যে তাদের মিশন, সিকিউর আমেরিকান ইন্টারেস্ট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কথা, এটার উপর ভিত্তি করে কি তারা প্রতি 6 মাস পর পর তাদের আপনার পেন্টাগনে একটা থ্রেট অ্যাসেসমেন্ট হয় যে আমেরিকার ইন্টারেস্ট কোথায় কোথায় আঘাতপ্রাপ্ত হতে পারে, সেটার উপর ভিত্তি করে কিন্তু তাদের ফোর্সকে প্রিপজিশনিং করা হয়। এবং এটা শুধুমাত্র আমরা সাধারণ মানুষ যে দেখে যে এয়ারক্রাফট ক্যারিয়ার আসে, ক্যারিয়ার গ্রুপ আসে এবং তারা এসে যুদ্ধ পরিচালনা করে। অ্যাকচুয়ালি ক্যারিয়ার গ্রুপের বাইরেও কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা হয়তো অনেকেই জানে, সেটা হলো MPF, ম্যারিটাইম প্রিপজিশনিং ফোর্স। এরা কারা? এরা হলো আর্মির একটা অংশ যারা প্রিলোডেড অন দ্য শিপ এবং তাদেরকে রাখা হয় বিভিন্ন আপনার হলো পসিবল আপনার এসকেলেশন স্পট, যেখান থেকে এই এখন কথা হলো যে এখানে কেন রাখা হয়, তারা সবসময় এটাকে দেখে এইভাবে যে আমি কত সময়ের মধ্যে আমাকে সেখানে পৌঁছাতে হবে,
সেই টাইম ক্যালকুলেশন করে কিন্তু তারা এই অ্যাসেটগুলিকে, কারণ সমুদ্র এমন একটা জায়গা যেটার কর্তৃত্ব কারো কাছে নাই, এটার কর্তৃত্ব যার যত ক্ষমতা তার কর্তৃত্ব ততটুকুই। তো আমেরিকার যে নেভাল পাওয়ার এমন যে তারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার ইইজেডের বাইরে, এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে তারা সেখানে গিয়ে বসে থাকতে পারে, তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই। সুতরাং তারা যেখানে মনে করে যে তাদের ইন্টারেস্ট আঘাত আনতে পারে সেখানেই তারা গিয়ে দাঁড়াবে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই লজিক আপনি তাদেরকে বোঝাতে পারবেন না। তারা মনে করে যে তারা সারা বিশ্বের শান্তির শৃঙ্খলা রক্ষার মুরব্বীর দায়িত্ব, সুতরাং এই দায়িত্ব তারা পালন করতে পারে, যেগুলো এর জন্য কারো পারমিশন তার প্রয়োজন নেই। আমেরিকা এবং ইসরায়েল নিঃসন্দেহে তাদের সামরিক পাওয়ার অনেক বেশি, কিন্তু এই দুই পাওয়ারের সামনে, তাদের এই আগ্রাসনের সামনে ইরান, আপনি যে বললেন যে 160 দিনের মতো তারা প্রতিরোধ তৈরি করেছে এবং বলা যায় তারা অনেকটাই সফল। এবং আমার একটা প্রশ্ন, এবং অনেক মানুষেরও নিশ্চয়ই প্রশ্ন, যে আসলে ইরানের কোন সমরাস্ত্রের কারণে বা কোন মেকানিজমের কারণে এই দুই পরাশক্তিকে আসলে যে নাকানি চুবানিগুলো যে খাওয়ানো হচ্ছে, সেটা নিয়ে আসলে অনেকে জানার আগ্রহ। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা কথা বলি। প্রথম হচ্ছে যে আপনি এর আগের প্রশ্নটা করেছিলেন যে তাদের ভান্ডারে টান পড়েছে। আমেরিকা যখন ইরানের সঙ্গে যুদ্ধটা শুরু করে 28 ফেব্রুয়ারি, তখন ধরা হয় CSIS বলে একটা অর্গানাইজেশন আছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক। এটা হলো সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ। তাদের যে এস্টিমেট সেই অনুযায়ী তারা একেবারে মোরালেস মানে একটা ফিগার তারা বলেছে, এরকম 2292টা প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টর ছিল। আর থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এটা ছিল 487 পিস। তো বলা হচ্ছে যে 160তম দিনে তাদের বেশ কয়েকটা, যেমন CNN বলেছে, CBS বলেছে, NBC বলেছে যে তাদের, এবং ব্রুকিংস নামে আরেকটা ইনস্টিটিউশন আছে, তাদের স্টাডি অনুযায়ী যে প্যাট্রিয়ট মিসাইলের যে ইন্টারসেপ্টর, তাদের স্টক পাইলটা এখন 1/3 নেমে এসছে, অর্থাৎ 2/3 শেষ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে থার্ড মিসাইলটা অলমোস্ট 50%-এর বেশি খরচ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই যদি অ্যাকচুয়ালি একটা অবস্থা হয়, তাহলে এটাকে বলা হয় কি, যুদ্ধের ভাষায় একটা টার্ম আছে, এটা নাম হলো কালমিনেশন পয়েন্ট। এবং আমেরিকানদেরই কিন্তু শেখানো, এটা ক্রসউইজের কথা, যে তুমি আক্রমণটা এমনভাবে করো যেন তুমি কখনোই যেন কালমিনেশন পয়েন্টে না পৌঁছাও, তার আগেই তোমার লক্ষ্যবস্তু অর্জন করতে হবে। পক্ষান্তরে যারা নাকি ডিফেন্ড করে, তাদের কাজটা হলো কালমিনেশন পয়েন্টে যেন সে তার লক্ষ্যবস্তু অর্জনের আগেই পৌঁছাইতে পারি, তাকে বাধ্য করব আমি, এটাই হলো আমার যুদ্ধ। সো যুদ্ধ জয়ের ব্যাপারে সাধারণ মানুষের একটা, যেমন আমাদেরকে অনেক কিছু বলে, আমরা বাংলাদেশ এত বড় একটা দেশ, আমরা কি ভারতের সাথে পারবো? অবশ্যই পারবো। কীভাবে পারবো? আমরা এই ক্যালকুলেশন করব যে ভারত কখন কালমিনেশন পয়েন্টে পৌঁছাতে পারে, সেটা যদি আমি নির্ধারণ করতে পারি, তাহলে আমার সব প্ল্যানিং থাকবে সেই লক্ষ্যবস্তু অর্জন করতে, যেন ভারত তার লক্ষ্যবস্তু অর্জন করার আগেই যেন কালমিনেশন পয়েন্টে পৌঁছে। একইভাবে ইরান কিন্তু সেই কাজটাই করেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি বললেন যে ইরান কেন কিভাবে পারছে। ইরান কিন্তু 2003 সালে যখন ইরাকে আক্রমণ করা হলো, তখন কিন্তু ইরান ক্যালকুলেশন করে ফেলেছে দ্য নেক্সট অ্যাটাক ইজ কামিং অন মি, বাট হোয়েন উই ডোন্ট নো। তো 2003 আর 23 বছর তারা কিন্তু পার করেছে। তো ইজ ইট এনাফ ফর এন ইরান টু প্রিপেয়ার দেমসেলস? তো তারা কি করেছে, অনেকেই বলে যে, প্রায় দেখবেন আপনি ট্রাম্প বলতেছে যে আমি ইরানের বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছি, নেভি ধ্বংস করে দিয়েছি। ইরান তো নেভি, এয়ারফোর্স তো তারা তৈরিই করে নাই, বিকজ তারা জানে যে ইট ইজ এ ওয়েস্টেজ অফ ইনভেস্টমেন্ট। তারা কি করেছে যে US নেভি যখন আমার এখানে আসবে, তার এই মুভমেন্টটা বা তার এই ডিপ্লয়মেন্টটা যেন, এবং তার যত সে কৌশল নেবে, সেটা যেন তার জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়। সুতরাং সেই টেকনোলজি অ্যাডপ্ট করেছে, সেই সংগঠন অ্যাডপ্ট করেছে, সেই ফরমেশন অ্যাডপ্ট করেছে, যেটা ইরানের, আমেরিকার এই যে কস্টলি, যেমন একটা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দাম কয়েক $1 মিলিয়ন। ওয়ারেজ আপনি কি করছেন, ড্রোন 5,000 বা 10,000 $15,000 একটা ড্রোন দিয়ে আপনি বাধ্য করছে ইন্টারসেপ্ট। আপনি কি জানেন যে এখন কিন্তু আমেরিকান, যেমন গতকালকে তাদের জয়েন্ট চিফ অফ স্টাফ কেইন বলেছে, উই হ্যাভ রিভাইজড আওয়ার স্ট্র্যাটেজি
কি সেটা, আমরা আর সব প্রজেক্টাইলের বিরুদ্ধে আমরা ইন্টারসেপ্টর এবং থার্ড ব্যবহার করব না। আপনি দেখেন একটা হাইপার পাওয়ার না, একটা মিলিটারি পাওয়ারকে কোন অবস্থায় নিয়ে গেলে তখন তারা বাধ্য হয় তাদের রুলস অফ এনগেজমেন্ট চেঞ্জ করতে। তো এটাই হলো ইরানের সফলতা। আর আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইরান জানে যে আমেরিকান ফোর্স, বিশেষ করে আমেরিকান পাবলিক, আরেকটা ব্যাপার হলো কি যে আমেরিকা যখন এই যুদ্ধে এসছে তখন কিন্তু তারা নর্মালি কি করে, দ্যাট ইজ মানে আমেরিকায় একটা কথা আছে, র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ। অর্থাৎ আমেরিকা যখন যুদ্ধে যায় তখন কিন্তু তার ফ্ল্যাগের পাশে সবাই এসে দাঁড়ায়, পক্ষ বিপক্ষ, ডেমোক্র্যাট, রিপাবলিকান, লিবারেল, সবাই কিন্তু, কনজারভেটিভ, সবাই দাঁড়ায় তারা। এই একটা মাত্র যুদ্ধে যেখানে ট্রাম্প এই যুদ্ধে গেছে, 48% আমেরিকার 48% পিপল রাইট এট দ্য বিগিনিং তারা এই যুদ্ধের বিপক্ষে ছিল, এবং মাত্র 40% লোক বলছে যে হ্যাঁ ঠিক আছে যুদ্ধে যেতে পারে। হোয়ারএজ ইরাকের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে বা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ যখন হয়েছে তখন কিন্তু মানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই যুদ্ধের পেছনে ছিল, এবং এই যুদ্ধটা তারা জনসমর্থনের বিরুদ্ধে গেছে, এবং এটা ক্রমাগতভাবে এটা পড়ছে। এখন আমেরিকার 67% মানুষ মনে করে এটা একটা অহেতুক যুদ্ধ, এবং এই যুদ্ধে আমাদের জড়ানোর কোনো কিছু ছিল না, এখানে আমাদের জাতীয় কোনো ইন্টারেস্ট নাই। আপনি চমৎকার করে আসলে বিষয়গুলো বুঝিয়ে বললেন। একটা ব্যাপার জানার ইচ্ছা যে আসলে আমেরিকা তো একটা পরাশক্তি, নিশ্চয়ই তাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক বিচক্ষণ। সারা পৃথিবীতে আমরা দেখি যে তারা খুব শক্তিশালী গোয়েন্দা সংস্থা। তো একটা বিষয় হলো যে ইরানে এই আগ্রাসন চালানোর আগে ইরানের এই সামরিক সক্ষমতা সম্পর্কে কি তারা ভালোভাবে জানতো না? মানে এটা কি ধোঁয়াশা ছিল, এমন কিছু কি? এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু জানে ইরানের সক্ষমতা কি, এবং ইরানের রেজিলিয়েন্স যেটা বলি আমি, যে ঘাতসহ, যে একটা দেশকে আমি কতটুকু সে আঘাত সহ্য করতে পারে, এই ক্যাপাবিলিটিটা জানে। কিন্তু এই জন্যই কিন্তু গত 40 বছর কোনো প্রেসিডেন্ট রাজি হয় না। আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ বলি। আমি 2008 সালে আমি গেলাম 1 বছরের একটা প্রশিক্ষণে আপনার ইংল্যান্ডে। তখন আমাদের একটা মিডল ইস্ট কনফারেন্স, ওই প্রশিক্ষণের একটা অংশ ছিল মিডল ইস্ট প্যাকেজ বলি আমরা। এই মিডল ইস্ট প্যাকেজটা আমরা 5 সপ্তাহের প্যাকেজ হয়, এবং সেখানে মধ্যপ্রাচ্যের যে সমস্যাটা, সব সমস্যা, এই সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়, এবং তার সবচেয়ে কোর সমস্যা ছিল প্যালেস্টাইন প্রবলেম কীভাবে সলভ করা হয়। প্রথম কথা হচ্ছে যে এই যখন এটা চলছিল তখন আমরা দেখলাম যে আমাদের ইনস্টিটিউশনে, এই ইনস্টিটিউশনটা কিন্তু মানে সাইজে অত বড় না, কিন্তু ওর কর্মকাণ্ডটা কিন্তু বিশাল। তারা সারা পৃথিবীকে নিয়ে স্টাডি করে, এবং এই যে ট্রেনিংয়ের উদ্দেশ্য হলো একজন অফিসারকে বা যে প্রশিক্ষণার্থী তাকে একটা স্ট্র্যাটেজিক লিডার হিসাবে তৈরি করা, সে যেন বিশ্বের কৌশলটা বুঝতে পারে, সেটা সামরিক কৌশল হোক, কূটনৈতিক কৌশল হোক, অর্থনৈতিক কৌশল হোক, নিরাপত্তা কৌশল হোক, এগুলি সব কিছুর উপরে তাকে এক ধারণা দেওয়া হয় এবং তাকে ওইভাবে তৈরি করা হয়। তো আমরা যখন এই কাজটা করছিলাম তখন আমাদের নিচতলায়, যেখানে আমরা সাধারণত ক্লাস করতাম, সেখানে দেখলাম যে খুব অতিরিক্ত কিছু মানুষের আনাগোনা ওই মিডল ইস্ট প্যাকেজের সময়, এবং এই অতিরিক্ত মানুষগুলি ছিল ব্রিটেনের যে আরও অন্য থিঙ্ক ট্যাঙ্ক ছিল তাদেরকে নিয়ে, এবং এটা ছিল জর্জ বুশের শেষ বছর, এবং 2008 সালের নভেম্বরে ওবামা মানে একটা প্রেসিডেন্ট নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে একজন আপনার রিপাবলিকান এবং একজন ডেমোক্র্যাট প্রার্থী তারা প্রতিযোগিতা করবে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য। তো জর্জ বুশের ছিল জর্জ ডব্লিউ বুশ, যে তার হলো এটা দ্বিতীয় টার্ম, শেষ বছর। তখন একটা প্রচণ্ড প্রেশার ছিল ইরানের উপরে অ্যাটাক করার জন্য। তার আগে আমি একটা কথা বলি, 2001 সালে আমি একটা বই পড়েছিলাম, সেই বইটার নাম হলো, অ্যাকচুয়ালি বইটা বেরিয়েছিল 2008-এ, এটা হলো যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, রিস্ট্রাকচারিং দ্য ম্যাপ অফ মিডল ইস্ট। বইটা লিখেছে জনাথন কুক, উনি একজন ব্রিটিশ জার্নালিস্ট। উনি বিয়ে করেছে একজন প্যালেস্টিনিয়ান খ্রিশ্চানকে, যিনি নাবলুসে থাকতেন, প্যালেস্টাইনের নাবলুসে থাকতো। এই ভদ্রলোক আরও বই লিখেছেন, যেমন ডিসঅ্যাপিয়ারিং প্যালেস্টাইন নামের একটা বই আছে তার। তো এই বইটা ওই বছরেই বেরিয়েছে, এবং ওই বছরে আমাদের লাইব্রেরিতে চলে আসে। তো আমি ওখানে দেখলাম যে ওখানে একটা পার্ট উনি উল্লেখ করেছে যে 2001 সালে যখন জর্জ ডব্লিউ বুশ 9/11-এর পরে যখন প্ল্যান করছিল ওয়ার রুমের ভিতরে, সাধারণত ওয়ার রুমের ভিতরে কিন্তু
কোনো ফরেনার ইজ নট অ্যালাউড। এটা হলো এক্সক্লুসিভলি আমেরিকান ডিসিশন মেকারসদের রুম, যেখানে আমেরিকান ডিসিশন মেকাররা সিদ্ধান্ত নেয় যুদ্ধের ব্যাপারে। এখানে প্রেসিডেন্ট থাকবে, ফরেন আপনার সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ ডিফেন্স, জয়েন্ট চিফ অফ স্টাফ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং এই ধরনের ব্যক্তিত্বরা থাকে। উনি ওই বইয়ের উল্লেখ করেছে, আই ওয়াজ সারপ্রাইজড দ্যাট আই ফাউন্ড ইন দ্য করিডোর আই ফাউন্ড এরিয়েল শ্যারন। এরিয়েল শ্যারন ছিল তখন ইসরায়েলের প্রাইম মিনিস্টার। সে গেছে জর্জ বুশকে অ্যাডভাইস করতে যে তুমি যে অ্যাটাকটা করতে যাচ্ছ এটা কিন্তু ইরাক এবং ইরান একসাথে করতে হবে। তো বলছে যে ইরাকে তো অ্যাটাক করার প্ল্যান তখন হচ্ছে না, তখন 9/11-এর যে দোষটা দেওয়া হলো সেটা হলো বিন লাদেনকে দোষ দেওয়া হলো, এবং সেই বিন লাদেন কোথায় আছে? আফগানিস্তানে আছে, তালেবানরা তাকে শেল্টার দিচ্ছে, এটাই কিন্তু তো এখন কথা হচ্ছে যে তালেবানদেরকে, এটা একটা মুসলিম কান্ট্রি, আফগানিস্তান মুসলিম কান্ট্রি, ইরাক মুসলিম কান্ট্রি, ইরানও মুসলিম কান্ট্রি, তারা অ্যাকচুয়ালি টেস্ট করতে চাচ্ছে যে 1973 কিন্তু একটা ক্রাইসিস হয়েছিল, মুসলিমরা কিন্তু সব একাট্টা হয়ে গেছিলো যখন আপনার মানে 6 days ওয়ার হলো, এবং তখন এই 6 days ওয়ারের পরে মুসলিমরা যখন একাট্টা হলো এবং তেলের বাজারের একটা প্রচণ্ড প্রেশার পড়লো, তখন তারা ঠিক করেছিল যে মুসলিম দেশে যদি আক্রমণ করা হয় তাহলে কিন্তু ইট মাইট ব্যাকফায়ার। তো তারা বললো যে আমরা একটা টেস্ট কেস করি, সে টেস্ট কেসটা ইরাক না, ইরান না, আফগানিস্তান। এবং আমরা একটু রিয়াকশনটা দেখি মুসলিম বিশ্বের। তো মুসলিম বিশ্বের রিয়াকশন আফগানিস্তান অ্যাটাক করার পরে কিন্তু ছিল জাস্ট কোয়াইট, অর্থাৎ তাদের আমরা বলি যে এটাকে বলে ট্যাসিট অ্যাপ্রুভাল, যে নীরবে সম্মতি দিয়ে দিলাম, ঠিক আছে চালাও আক্রমণ। যখন 2001 সালেও সেখানে আক্রমণ করে যখন মুসলমানদের কাছ থেকে কোনো রকম মানে বাধা পায় নাই, তখন তারা 2003 সালে ইরাকে আক্রমণ করলো। কিন্তু এরিয়েল শ্যারনের ছিল যেটা একই বৃন্তে দুটি ফুলের মতো, ইরাক এবং ইরান। তুমি যদি একটাকে মারো আর একটাকে যদি রাখো তাহলে কিন্তু ওইটা হিংস্র হয়ে উঠবে একটা সময়। কারণ ইরাকে 47% মানুষ হলো শিয়া, ইরানিয়ানরা হলো প্রাইমারিলি শিয়া। সুতরাং ইরাকে যখন আমি আক্রমণ করব তখন শুধুমাত্র সুন্নিরা আঘাতপ্রাপ্ত হবে না, শিয়ারাও আঘাতপ্রাপ্ত হবে। এই শিয়ারা তখন আমেরিকানদের বিরুদ্ধে একটা দারুণ রেজিস্ট্যান্স গড়ে তুলবে এবং ইরানিয়ানরা তাদেরকে হেল্প করবে অ্যাজ প্রক্সি ফোর্স, এবং তখন আমেরিকার জন্য ওখানে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। সুতরাং আক্রমণ করতে হলে দুটোকে একসাথে আক্রমণ করতে হবে। কিন্তু ব্রিটেন এখানে বাধা দিয়েছে এবং অন্যান্য পশ্চিমা শক্তিরা বলেছে যে আমাদের কাছে এরকম কোনো সামরিক শক্তি নাই যেটা দিয়ে আমরা দুটোকে একসাথে ধরবো। সুতরাং আমাদের যেহেতু সাদ্দাম হোসেনেরকে অ্যাটাক করার একটা প্লি আছে, সেটা হচ্ছে তার কাছে কেমিক্যাল ওয়েপন আছে যেটাকে বলা হয় WMD, ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, সুতরাং আমরা তাকেই আক্রমণ করব। এবং সেই সিদ্ধান্তে কিন্তু ইরানকে কিন্তু আক্রমণ করা হলো না। আমি বলবো যে এই আক্রমণটা যতটা না রাজনৈতিক, তার থেকে ছিল ইরান সম্বন্ধে তাদের একটা ধোঁয়াশা ধারণা ছিল। আর ইরাক কিন্তু একটা ফ্ল্যাটল্যান্ড, ডেজার্ট, এবং আপনি কিন্তু সেখানে আপনি লক্ষ্যবস্তু ধ্বংস করার কোনো ব্যাপার না। কিন্তু ইরানে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনাকে সেই লক্ষ্যবস্তুকে খুঁজে খুঁজে বের করতে হবে। সেটা একটা ন্যাচারাল ডিফিকাল্টি। তো এই ন্যাচারাল ডিফিকাল্টিতে এই মুহূর্তে তারা হাতে নিতে চায় না, এই জন্য তারা ইরাকে। আর একটা ব্যাপার হলো কি যে তাদের আরেকটা উদ্দেশ্য ছিল, যে এই উদ্দেশ্যটি কিন্তু অ্যাকচুয়ালি আগে ছিল, মানে 2091-তে যখন ইরাককে যখন কুয়েতে ইরাকিরা আক্রমণ করে, এই আক্রমণের আগে কিন্তু আমেরিকানরা জানতো যে কুয়েতের উপর কিন্তু আক্রমণ আসছে, কিন্তু তারা কুয়েতকে ওয়ার্নিং দেয় নাই এবং সারা পৃথিবীকেও জানায়নি, অথবা সাদ্দামকেও নিবৃত্ত করে নাই। উদ্দেশ্য হলো ঠিক আছে তুমি ভুলটা করো, বাকিটা আমি দেখতেছি। তো যখন সে ভুলটা করলো তখন কিন্তু সে ইরাকে আক্রমণ করলো, করার পরে যখন ইরাকিরা পিছিয়ে চলে গেল তখন কিন্তু অ্যাকচুয়ালি ইরাকের ভিতরে আক্রমণ করার কোনো যুক্তি ছিল না তাদের। আরেকটা কারণ ছিল যে 2001 সালের সেই যুদ্ধে তখন ছিল জর্জ বুশ সিনিয়র, তিনি ছিলেন প্রেসিডেন্ট। তো ওখানে প্ল্যান ছিল সাধারণত আমেরিকান প্রেসিডেন্টের 2টো টার্ম তারা, এটা একটা ট্র্যাডিশনাল হয়ে আসছে, যে একটা টার্ম করার পরে সেকেন্ড টার্মে তারা শিওর ছিল যে যেহেতু জর্জ বুশ সিনিয়র যখন এত বড় একটা যুদ্ধে জিতে আসলো, সুতরাং তাকে ভিক্টর হিসাবে আবার তাকে প্রেসিডেন্ট বানানো হবে। কিন্তু ক্লিন্টন ছিল অনেক পপুলার একজন রাজনীতিবিদ। ক্লিন্টন হঠাৎ করে ওই যুদ্ধের পরে যে ইলেকশনটা হলো সেই ইলেকশনে কিন্তু ক্লিন্টন প্রেসিডেন্ট চলে আসলো। সো এই যে রিপাবলিকানদের যে খায়েশ, যে আপনার তেল ক্ষেত্রকে নিয়ন্ত্রণে নিয়ে মধ্যপ্রাচ্যের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে
কে দখলে নেওয়া, এটা কিন্তু তাদের অর্জন হলো না। সো তাদের 8 বছর অপেক্ষা করতে হয়েছে এই আফগানিস্তানে অ্যাটাক করার একটা পটভূমি তৈরি করা, এবং সেই পটভূমিটা ছিল 9/11। এখন এটা যে সেই পটভূমি, সেটা কিন্তু এখন প্রমাণিত। এখন কেন প্রমাণিত? আপনি যদি টাকার কালসনের ইন্টারভিউ শোনেন, ক্যালেন মেগির যদি আপনি ইন্টারভিউ শোনেন, তখন এখন কিন্তু তারা মাপ চাচ্ছে মুসলমানদের কাছ থেকে যে আমরা তোমাদেরকে ভুল বুঝেছি। অ্যাকচুয়ালি 9/11 ওয়াজ নট ইঞ্জিনিয়ার্ড বাই এনি মুসলিম কান্ট্রি, ইট ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার্ড অ্যাটাক বাই দি ইসরায়েলিজ টু ব্রিং আমেরিকানস ইনটু ওয়ার। 2 নম্বর হচ্ছে প্যালেস্টাইন ইস্যুটাকে যেন সারা জীবনের জন্য মার্জিনালাইজ করে যাওয়া যায় সেটা। থার্ড হচ্ছে যে ইকোনমিক অবজেক্টিভ ছিল, সেটা হলো ইসরায়েলিরা দেখবেন আপনি, তারা কিন্তু স্পাইং ইন্ডাস্ট্রিতে তারা দে আর দি টপ। এই যুদ্ধের পরে সারা পৃথিবীতে কিন্তু একটা মন্দাভাব আসে, একমাত্র ইসরায়েল ছাড়া। তাদের জিডিপি গ্রোথ ছিল মোর দ্যান 8%, এবং তারা ম্যাসিভ হারে সারা পৃথিবীতে এই স্পাই ক্যামেরাগুলি বিক্রি করেছে, স্ক্যানিং মেশিন। তখন থেকেই কিন্তু শুরু হলো এই যে আপনার জুতা স্ক্যান করা, আপনার বাক্স স্ক্যান করা, তারপর আপনার হলো আপনাকে একটা স্ক্যান, এই যে নিরাপদ, এটা কিন্তু তারা বিক্রি করতে পারছিল না। তো এই যুদ্ধের ফলে কিন্তু সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিক্রি করেছে। এইটাই হলো তাদের, এবং এখনও দেখেন, এখনও কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিটাই কিন্তু অ্যাট দি টপ। এই এত যুদ্ধের মধ্যেও কিন্তু ইসরায়েল কিন্তু ইজ অ্যাকচুয়ালি বুমিং। এটাই হলো অ্যাকচুয়ালি তাদের পারপাস ছিল। সো এই তিনটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু 9/11 ঘটানো হয়েছে, এবং 2001-এ আপনার আফগানিস্তানে অ্যাটাক করা হলো, 2003 ইরাকে অ্যাটাক করা হলো, এবং তখন থেকেই কিন্তু ইরান ভাবতে শুরু করেছে যে নেক্সট অ্যাটাক ইজ অন মি, সুতরাং আমাকে আমার প্রিপেয়ারনেস থাকতে। চমৎকার করে বলেছেন স্যার। এবার সবচেয়ে আলোচিত বিষয় এবারকার যুদ্ধে যেটা হরমুজ প্রণালী, সেটা নিয়ে একটু কথা বলবো ছোট্ট করে। সেটা হলে আসলে এই মুহূর্তে আমেরিকা যে কোনো মূল্যে চাচ্ছে যে এই হরমুজকে উন্মুক্ত করার ব্যাপারটা নিয়ে। যদি আপনি জানেন যে এর মধ্যে 6টি কঠিন শর্ত দিয়েছে ইরান এটি উন্মুক্ত করার ব্যাপারে, আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি আসলে ইরান আমেরিকার কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে একমত হবে, নাকি এটা অন্যতম এটা আমি বলা হয় কি যে এখন প্রত্যেকটা আপনি যদি পডকাস্ট শোনেন বা যারা এক্সপার্ট, আমি বিশেষ করে যাদের আমি ফিডব্যাকগুলি ধরে, একটা জন মার্শমায়ার, জেফ্রি স্যাক্স, কর্নেল ডগনাল ম্যাকডোনাল্ড, তারপর হচ্ছে আপনার মেলোন, সে হচ্ছে ব্রুকিং ইনস্টিটিউশনের। তো এদের কিন্তু কথা হলো তারপরে যে ইরানের নিউক্লিয়ার বোমা না থাকতে পারে, বাট তার থেকেও বড় বোমা তারা এখন হোল্ড করছে, সেটা হলো হরমুজের প্রণালীর কন্ট্রোল। এখন হরমুজ প্রণালী কিন্তু হলো ওপেন। ইরান কিন্তু কোনোদিন এটা এই যুদ্ধের আগে কিন্তু কখনোই কিন্তু ইরান কিন্তু এটা ক্লেম করে না। আচ্ছা, এখন কেন ক্লেম করছে ইরান বলছে যে আমি তো সারা পৃথিবীর শান্তি বিঘ্নিত করি নাই, আমি কারো উপরে আক্রমণও করি নাই, সুতরাং আমার উপর যেহেতু আক্রমণ করা হলো, এই হরমুজ প্রণালী ব্যবহার করেই এই রসদগুলি এলাকায় আসছে, এবং এগুলি আমাদের উপর ব্যবহার করা হয়েছে। এটাই কিন্তু আসলে কারণ। এই জন্য সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা সে নিয়েছে, এবং সে জানে যে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাকে খুব বেশি ব্যয় করার প্রয়োজন নাই, তাকে অল্প কিছু কাজ করলেই কাজটা হয়ে যায়, এবং সেটাই সে করছে। এখন আপনি আর আমেরিকা কেন, আপনি যে প্রশ্নটা করলেন কেন তারা কি পারবে কি না, আমেরিকা এখন গতকালকের রিডিং হলো আমেরিকার হাতে, তাদের কথা হলো এখন নতুন করে বোমা মারার কিছু নাই বা এমন কিছু ধ্বংস করার নাই যেটা দিয়ে আমি হরমুজ খুলতে পারবো, কারণ আমেরিকার এই যুদ্ধে আমেরিকানরা ছাড়া আর কেউ তার পাশে নাই। ইভেন তার যারা আপনার মধ্যপ্রাচ্যের যারা সাথী, তারাও কিন্তু আর তার পাশে নাই। তারা যে আশায় আমেরিকাকে তাদের সাথে নিয়েছিল, সে আশা তাদের ভণ্ডুল। তারা এখন মনে করছে আমেরিকাকে সাথে রাখা তাদের জন্য নিরাপত্তা চেয়ে আরও অধিক বিপদের মুখে তারা পড়ছে, এবং যার কারণে আপনি দেখবেন মিডল ইস্টে কিন্তু একটা নতুন কিন্তু অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে। এটাকে কিন্তু আবার ইসরায়েল কিন্তু অনেক আগের থেকেই কিন্তু এটাকে নোটিশ করছে, এবং তারা এটা কিন্তু এই যে ইরানে যে আক্রমণটা হলো। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি বলি আপনার, এই যে একটা আপনার স্ট্র্যাটেজি অফ ইনক্যাপাসিটেশন যেটাকে বলে, অথবা লিডারশিপকে আপনি ধ্বংস করে দিলে একটা দেশ বা একটা জাতি বা একটা সংগঠন ধ্বংস হয়ে যাবে। এই যে একটা তত্ত্ব ইসরায়েল প্রচার করেছে, এই তত্ত্বটা কিন্তু প্রচার করার ফলে
আমি আপনাকে এর সাথে আমাদের কিছু ইস্যু রিলেট করব, সেটা হচ্ছে যে নেতৃত্ব ধ্বংস যদি আপনি করে ফেলেন তাহলে আপনার নতুন নেতৃত্ব তৈরি হবে না, সুতরাং সংগঠন মানে এলোমেলো হয়ে যাবে। হামাস, হিজবুল্লাহ এমন সব নেতৃত্ব, এমন সব সংগঠন যে এখানে আপনি একজন লিডারকে আপনি মেরে আপনি শেষ করতে পারবেন না। ঠিক একইভাবে ইরান কিন্তু এই কৌশলটাই নিয়েছে, সেটা ডিসেন্ট্রালাইজেশন, দ্য স্ট্র্যাটেজি অফ ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ তাদের সিদ্ধান্ত গ্রহণটা সারা ইরানে ছড়িয়ে দিয়েছে এবং প্রত্যেকটা লোকাল লিডার তারা তাদের জাতীয় লক্ষ্য জানে এবং সেই লক্ষ্য অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এই যে ট্রেনিং, এটা কিন্তু একদিনের না, এটা গত 23 বছর ধরে তারা কিন্তু এই ট্রেনিংটা করেছে আমেরিকার এই সিদ্ধান্তকে, যে সাদ্দাম হোসেন কেন মানে পরাজিত হলো, বিকজ সে ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সব সিদ্ধান্ত তার কাছ থেকে আসতো। সে যেই সাদ্দাম হোসেন নাই, তার মানে ওখানে সিদ্ধান্ত গ্রহণ করার কেউ নেই। সেম ইজ দ্য কেস উইথ লিবিয়া। লিবিয়াতে গাদ্দাফি সব সিদ্ধান্ত নিত, চলে গেছে, সব শেষ। কিন্তু ইরানে দেখেন আপনি, ইরানে কিন্তু দেয়ার আর মাল্টিপল সেন্টার অফ গ্র্যাভিটি, মাল্টিপল সেন্টার অফ ডিসিশন মেকার্স। তো এই মাল্টিপল সেন্টার অফ ডিসিশন মেকার্সরাই কিন্তু এই সিদ্ধান্তটা নেয়। এটা তারা কেন ডেভেলপ করেছে? বিকজ ইসরায়েলি দ্য ট্যাকটিক্স তারা কিন্তু বহুদিন ধরে স্টাডি করেছে। তো করার পরে কিন্তু তারা দেখছে যে লিডারশিপকে ধ্বংস করাটাই তাদের উদ্দেশ্য। আর আজকে যেটা বলা হচ্ছে যে হিজবুল্লাহ এবং হামাস, যে বলা হচ্ছে যে এটা একটা ইরানিয়ান প্রক্সি, আমি কিন্তু এটা মানতে রাজি না। দে নট ইরানিয়ান প্রক্সি। এই সংগঠনগুলি কিন্তু সেই দেয়ার গ্রোন ফ্রম দেয়ার ওন ল্যান্ড, মানে ওই ভূমি থেকে অর্গানাইজড। এখানে ইরান কাউকে ট্রেন করে ওখানে পাঠায় নাই। এখন প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা মানে দুটো বাহিনী কিন্তু তারা তাদের নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে তারা নিজেদেরকে সংগঠন তৈরি করেছে। এখন এই আত্মরক্ষার জন্য আপনার দরকার অস্ত্রপাতি, গোলা বারুদ। আমি যেখান থেকে পাবো সেখানে, আমাকে যদি আত্মরক্ষা করতে হয় তাহলে আমি সেই গোলা বারুদ আমি যেখান থেকে সেখান থেকে আনবো। কিন্তু আমাকে যদি রক্ষা করতে না পারি তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না। তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য। এবং সেখানে বলা হচ্ছে যে ইরানিয়ানরা তাদেরকে মিসাইল দিচ্ছে। ইরানের কিন্তু এখানে ইনভলভমেন্টের একটাই আমি দেখি যে মধ্যপ্রাচ্যের ইরানকে যখন দাবি দেওয়া হয়, ইরান কিন্তু তাদের যে কথাবার্তাটা, এটা কিন্তু বলা হচ্ছে যে এটা তাদের একটা নোবেল কজ আছে। নোবেল কজটা কি? তারা চায় প্যালেস্টিনিয়ানদেরকে যেভাবে মার্জিনালাইজ করা হচ্ছে, যেভাবে মানে মারা হচ্ছে, তাদের অত্যাচার হচ্ছে, এটা অনুচিত। সারা বিশ্বের কারো বিবেক জাগ্রত হচ্ছে না। আমি একটা মুসলিম রাষ্ট্র হিসেবে হিউম্যান বিংয়ের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে এই অত্যাচার আমরা সহ্য করতে পারবো না। সুতরাং আমি সবসময় প্যালেস্টিনিয়ানদের পক্ষে। প্যালেস্টিনিয়ানরা কিন্তু সুন্নি, বা তাদের পক্ষেই কিন্তু তারা দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? তাদের কাছে শিয়া সুন্নি আসল বিষয় না, তাদের কাছে হলো মানবাধিকারটা হলো তাদের কাছে গুরুত্বপূর্ণ। এই জন্যই তারা তাদের পাশে দাঁড়ায়। স্যার, এই যুদ্ধের সময় আমরা হঠাৎ করে একটা সাময়িক জোটের আত্মপ্রকাশ দেখলাম। আপনি জানেন যে কয়েকদিন আগে সৌদি আরব এবং তুরস্ক, পাকিস্তান মিলে একটা জোট হলো। এই জোটের আসলে উদ্দেশ্যটা কি এবং এটাকে নিয়ে আপনার ছোট্ট একটা বিশ্লেষণ জানতে চাই। হ্যাঁ, আমি বলি এই জোটটা কিন্তু আজকে না, এটা কিন্তু 2023 সালে শুরু হয়েছে। এই 23 সালে পাকিস্তান এবং ইয়ের ভিতরে সৌদি আরবের ভিতরে একটা চুক্তি হয়েছিল, সামরিক চুক্তি হয়েছিল। আচ্ছা, সামরিক চুক্তি হয়েছিল এবং আমি জানি না এটা মানে তখন কি ধারণা করে, বাট আমি নিশ্চিত যে 7ই অক্টোবর 2023-এ যখন হামাস সাউথ লেবাননে, সাউথ ইসরায়েলে যখন আক্রমণ চালিয়েছে, এবং এটা বলা হয় যে এই আক্রমণটায় নেতানিয়াহুর মদত ছিল এবং নেতানিয়াহু ইচ্ছা করেই এই দক্ষিণ ইসরায়েলের যে সমস্ত বসতি বা যে সমস্ত ইউনিট, তাদেরকে জানানো হয় নাই। কারণ তারা চায় যে এরকম একটা আঘাত আসুক, যেন আমার একটা কারণ খুঁজে পাই সে আঘাতকে দমন করার জন্য, যেন আমি গাজায় প্রবেশ করে গাজাকে আমি ফ্ল্যাট করে দিতে পারি। তো এটাই কিন্তু টেকনিক ছিল। এবং ইসরায়েল কিন্তু সবসময় এই কাজটাই করে, যে আপনি ভীমরুলে আপনি একটা খোঁচা মারবেন, তারপরে আপনার সব ভীমরুল এসে আপনাকে ধরবে। তারা চায় যে আপনি একটা খোঁচা মারেন। তো সেই খোঁচাটা কিন্তু সেই হামাস মেরেছে। মারার পরেই কিন্তু সেইটার পরিণতি কিন্তু আজকে এই অবস্থা। 70,000 মানুষ মারা গেল, প্রায় 40 থেকে 45,000 শিশুকে হত্যা করেছে তারা। এবং তারা মনে করে যে এটা তাদের অধিকার, যে তারা কোনো আরবদেরকে তারা মানে জীবন্ত দেখতে চায় না। আমি একটা জিনিস স্টাডি করার চেষ্টা করেছিলাম যে ইসরায়েলের আসলে মানে তাদের এই প্রশ্নটা কিন্তু সবারই, যে ইসরায়েলের
তাদের দেশের সীমারেখাটা কোথায়। তাদের কথা হচ্ছে যে তাদের সীমারেখাটা উত্তরে এবং দক্ষিণে নির্ধারিত না। এটা কিভাবে নির্ধারিত হবে? তারা চায় না যে তাদের উত্তরে এমন কোনো জায়গায় এমন কোনো রকেট বা মিসাইল সিস্টেম থাকবে যেটা তাদের নর্থ ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে। তো সেই জায়গা পর্যন্ত নিরাপত্তা তাদের প্রয়োজন। মিসাইল রেঞ্জ, এখন মিসাইল রেঞ্জ যদি 500 কিলোমিটার হয়, তাহলে ইসরায়েলের নর্থ থেকে নিয়ে ওই 500 কিলোমিটার পর্যন্ত তারা মনে করে এটাই তাদের সিকিউরিটি জোন। আর যদি এখন দুইটা বাউন্ডারি কিন্তু তারা নিশ্চিত। একটা হলো ইজিপ্টের সাথে তাদের একটা চুক্তি আছে, সেই অনুযায়ী তারা ইজিপ্টের সাথে বাউন্ডারিটা কনফার্ম, ওইদিকে কিন্তু ওয়ার নাই। জর্ডানের সাথে কিন্তু তাদের একটা চুক্তি আছে এবং সেটা কিন্তু তারা মেনে নিয়েছে। বাট উত্তর এবং দক্ষিণে এই ধরনের কোনো চুক্তি নেই, সুতরাং তারা মনে করে যে এটা তাদের কোনো বাউন্ডারি, এটা ডিফাইন না। তারা তাদের নিরাপত্তার জন্য যেটুকু দখল করা দরকার সেটাই তারা করবে। তো এখন এই যে নতুন জোটটা হলো, যখন এই এক্সপানশনটা হচ্ছে, তখন আমার মনে হয় সৌদি আরবের ভিতরে এই চিন্তাটা আসছে যে মেবি সামডে উই উইল বি অলসো টার্গেট, এবং ইট উইল বি অ্যাকচুয়ালি সৌদি আরবকে তারা টার্গেট করবে। বাট এটা একটা সময়ের ব্যাপার, কবে করবে সেই চিন্তা থেকে তাদের একটা আমব্রেলা দরকার, নিউক্লিয়ার আমব্রেলা দরকার। সেই ছাতাটাই তারা পাকিস্তানের কাছ থেকে নিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, এই যে অপারেশন সিন্দুর 2025-এ যেটা হয়েছে, এটা পাকিস্তানকে আরেকটা মানে আমি বলবো একটা বিরাট একটা লেভেলে নিয়ে গেছে। সে লেভেলটা কি, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে না গিয়েও ইন্ডিয়ান কিছু মানে ওয়ার্ল্ড ক্লাস বা খুব ওয়েল রেপুটেড এয়ার পাওয়ারকে ধ্বংস করা। এবং এটাই তারা যেটা করেছে, সেটা কিন্তু তারা ওই ডিসিপটিভ আপনার স্ট্র্যাটেজি নিয়েছে, এবং ওই ডিসিপটিভ স্ট্র্যাটেজি নিয়ে যখন এয়ারক্রাফটগুলিকে ওই ডিসিপশনের পিছনে গেছে, তখন তারা অরিজিনাল তাদের মিসাইলটাকে ইউজ করেছে। তো এই যে টেকনিকটা, এটা কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। সেখানে কিন্তু আমার মনে হয় যেটা সেটা হলো চায়নার একটা বিশাল একটা ভূমিকা আছে। এবং চায়না কিন্তু আমি বলবো যে আসলে এই যে ক্ষমতা, যে একটা দেশ কখন কতটুকু কোন ডিরেকশনে কোন মিসাইলটা মারবে, এটা জানার জন্য কিন্তু এটা কিন্তু একটা পরিকল্পনা, এটা কিন্তু একটা ডক্ট্রিন। এই ডক্ট্রিন জানার জন্য আপনাকে কিন্তু অনেক সময় স্পাইং করতে হয়, আপনার সেই কাগজপত্র। কিন্তু চায়না একটা লাইভ আপডেট পেয়েছে থ্রু দিস ওয়ার। একটা হলো অপারেশন সিন্দুরে, সেকেন্ড হচ্ছে ইরান ওয়ারে, যে তারা দেখতে পেরেছে যে অ্যাকচুয়ালি আমেরিকার স্টক পাইল কতটুকু। যে কথাটায় আসছি যে সৌদি আরব এবং পাকিস্তান এই অ্যালায়েন্স নেওয়ার পরে, এখন যখন এই 26-এ যখন আক্রমণের পরে যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশ আক্রান্ত হলো, তখন কিন্তু তারা দেখতে পেলো যে মধ্যপ্রাচ্যের তো প্রায় 27টা ঘাঁটি আছে আমেরিকার। সবচেয়ে বড় দুইটা সেন্টকম হেডকোয়ার্টার আছে বাহরাইনে, কাতারে একটা বিরাট একটা তাদের ঘাঁটি আছে, আল উদেদ। হ্যাঁ, তো এই ঘাঁটিগুলি যখন ব্যবহার করেছে, ইরানের কথা একটাই, সেটা হচ্ছে যে আমি আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করি নাই, আমার উপরে যে আক্রমণ করেছে সে আমার লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এবং সে যে দেশেই থাকুক না কেন সে আমার শত্রু দেশ। আমেরিকা আমাকে আক্রমণ করেছে, সুতরাং আমেরিকার যে কোনো ইনস্টলেশন যেখানেই থাকবে না কেন সেটাই আমার লক্ষ্যবস্তু। 1, 2 নম্বর হচ্ছে ইসরায়েল আমার উপর আক্রমণ করেছে, সুতরাং ইসরায়েল আমার লক্ষ্যবস্তু। এখন কিন্তু ইসরায়েল আক্রমণ করছে না, কারণ ইসরায়েল জানে যে আরও যদি আক্রমণ করে তাহলে অলরেডি তাদের যে পরিমাণ মানে ধ্বংসস্তূপ হয়েছে এবং তারা এই মুহূর্তে লেবাননে ইনভলভ, তারা গাজাতে একটা আনফিনিশড ওয়ার। তো এইরকমের মধ্যে একটা ইরানের সঙ্গে কন্টিনিউয়াস যুদ্ধ তাদের পক্ষে সম্ভব না। সুতরাং তাদের এই জন্যই তারা চায় যে কোনো শান্তি চুক্তি যেন না হয়, এবং আমেরিকা যেন কন্টিনিউয়াসলি তাদের এই যুদ্ধটা করতে থাকে। যে এটাই হলো অ্যাকচুয়ালি ইসরায়েলের উদ্দেশ্য। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে নতুন যে অ্যালায়েন্সটা হলো, এটাকে বলা হচ্ছে, অনেকে বলছে যে ইট ইজ কল ইসলামিক ন্যাটো, যে টার্কি, আপনার হচ্ছে যে সৌদি আরব এবং পাকিস্তান, তারা একত্র হয়েছে। এই দেশগুলি হলো সুন্নি মেজরিটি দেশ, এবং এগুলিকে ইসরায়েল বলছে দ্য অ্যাক্সিস অফ এক্সট্রিমিস্ট সুন্নিস। তো অ্যাক্সিস অফ এক্সট্রিমিস্ট সুন্নিস বলার আর কারণটা হচ্ছে, এতদিন তারা ইরানের এগেনস্টে যুদ্ধ করার জন্য যে উদ্দেশ্যে তারা যুদ্ধ করেছিল, ইরানকে ধ্বংস করবে, সেটা তারা পারলো না। তাহলে এখন নতুন কেওয়াস তৈরি করতে হবে মিডল ইস্টে। সেটা কি? সেটা অ্যাক্সিস অফ সুন্নিসকে অ্যাটাক করা, এবং সেটারই তারা একটা গ্রাউন্ড ওয়ার্ক করছে। তবে টার্কি কে কিন্তু তারা অ্যাটাক করতে পারবে
অবশ্যই পারবে, কিন্তু এটা সহ্য করতে পারবে কিনা এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে এখন নতুন অ্যালায়েন্সের ফলে এটা অনেক কঠিন হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে যে টার্কি কিন্তু পার্ট অফ ন্যাটো, সুতরাং ন্যাটোর যে বেসিক যে প্রিন্সিপাল সেটা হচ্ছে যে যে কোনো দেশ আক্রান্ত হলে ন্যাটো, টার্কি কিন্তু একটা শুধুমাত্র একটা দেশ না, সে হলো ন্যাটোর অরিজিনাল মেম্বার। ন্যাটোতে কিন্তু অনেক পরে নতুন নতুন মেম্বারশিপ জড়িত, তাদের কন্ট্রিবিউশন, মিলিটারি কন্ট্রিবিউশন ভেরি লেট, বাট টার্কির কিন্তু মিলিটারি কন্ট্রিবিউশন ইজ ভেরি হাই। প্লাস টার্কির কিন্তু তাদের কিন্তু নিজস্ব টেকনোলজি আছে, তারা ওয়ান অফ দি ওয়ার্ল্ডের লার্জেস্ট আপনার ড্রোন প্রডিউসিং কান্ট্রি। দে হ্যাভ গট, তারা এখন মানে F-35 স্টিলথ এতদিন ধরে আমেরিকার কাছে চেয়েছিল, আমেরিকানরা দিচ্ছিল না বিকজ অফ ইসরায়েলিদের কারণে, কিন্তু তারা অলরেডি কিন্তু ডেভেলপ করে ফেলেছে, তাদের স্টিল ভার্সনটা কিন্তু ডেভেলপড হয়ে গেছে। এখন যেহেতু তারা ডেভেলপ করে ফেলছে, এখন ট্রাম্প দেখতেছে তার এটা তো বিক্রি হচ্ছে না, তো সে কিন্তু রাজি হলো। কিন্তু এটা সম্ভবত কংগ্রেস অ্যাপ্রুভ করবে কিনা ডাউটফুল, কারণ যদি আইপ্যাক কংগ্রেসকে ইনফ্লুয়েন্স করতে পারে যে এটা বিক্রি করতে দেওয়া যাবে না, কংগ্রেস এবং সিনেট, এবং যেটার সম্ভাবনা খুব বেশি, কারণ ডেমোক্রেটরা যখন পাওয়ারে আসবে তারা কিন্তু এখনও দে আর ড্রিভেন বাই ইসরায়েলি ইন্টারেস্ট মোর দেন দি রিপাবলিকানস। কারণ আপনি যদি দেখেন যে যুদ্ধের যত শুরু করেছে রিপাবলিকানরা, কিন্তু এটাকে একটা মানে ফিয়ার্স বা একটা কি বলবো আপনার একটা সাংঘাতিক পর্যায়ে নিয়ে গেছে কিন্তু ডেমোক্রেটরা। এটা ওবামা করেছে, এটা বাইডেনও করেছে, এবং বাইডেনের এই কমলা হ্যারিসের কিন্তু ইলেকশনে হারার কিন্তু প্রধান কারণ কিন্তু এই গাজা ওয়ার। গাজায় কিন্তু মুসলিমদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, এবং মুসলিম প্যালেস্টিনিয়ানদের পক্ষে বক্তাদেরও পর্যন্ত ইলেকশনে বক্তৃতা দেওয়া হয় নাই, যার ফলে কিন্তু এখন মেইন স্ট্রিম ডেমোক্রেটিক পার্টি ইজ ইন ডিপ ট্রাবল। তারা কিন্তু প্রো আমেরিকান ফ্যাকশনটা কিন্তু এখন স্ট্রঙ্গার ইউএসএতে। তো আমি বলবো যে এই যে নতুন অ্যালায়েন্সটা হলো, এই অ্যালায়েন্সে কিন্তু আবার নতুন যোগ করতে যাচ্ছে ইজিপ্ট এবং কাতার। তো তারা যদি যোগ করে তখন কিন্তু এটা কিন্তু একটা খুব ফর্মিডেবল পাওয়ারফুল হবে। ইকোনমি ইজ ভেরি স্ট্রং। সৌদি আরবের কাছে প্রচুর টাকা, পাকিস্তানের কাছে আছে নিউক্লিয়ার পাওয়ার, টার্কির কাছে আছে। সুতরাং এই অ্যালায়েন্সটা, এটা আমি বলবো যতটা না অ্যান্টি ইরান, তার থেকে বেশি হলো এটা অ্যান্টি ইসরায়েলি। এক্স্যাক্টলি স্যার, আমরা একটু ইরান যুদ্ধে আবারও ফিরতে চাই, যে আসলে অনেকের প্রশ্ন যে আসলে এই যুদ্ধের সমাপ্তিটা আসলে কোথায় বা কিভাবে হতে পারে, যেমন আমেরিকা আসলে কিভাবে এক্সিট নিতে পারে, কিংবা এটা আমি এক বাক্যে আমি একটা বলি, এটাকে বলা হচ্ছে ফ্রোজেন পিস। মানে এই যুদ্ধের ফলাফল কি হতে পারে যদি আমি বলি যে এটা একটা ফ্রোজেন পিস হবে, যে এই যুদ্ধ শেষ হবে না, এটা মাঝে মাঝে এটা মানে মাথা চাড়া দিবে, এবং এটা আমেরিকার জন্য এটা একটা অস্তিত্ব ইস্যু যে তারা মিডল ইস্টে তাদের সেই প্রভাবটা বজায় রাখতে পারবে কি না। আর যদি বলেন যে আপনার যেটা নাকি আমেরিকানদের টার্গেট ছিল যে ইরানিয়ান যে এখন যে শাসক যারা আছে তাদেরকে একেবারে পরাজিত করে দেশে একটা রিভলিউশন হবে, এটা এই যুদ্ধের ফলে এটা সম্ভব না। এখানে অবশ্যই একটা বোঝাপড়ায় যেতে হবে, যে বোঝাপড়ার মালিক এখন অলরেডি কিন্তু ওমানের সাথে কিন্তু ইরান কথা বলছে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে। তবে একটা জিনিস কি, যে সারা বিশ্বকে ইরান চটাতে চায় না, এবং আপনি দেখে থাকবেন যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু ইরান কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক ফ্রন্টে কিন্তু তারা দেয়ার উইনার। তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আইইএতে তাদের কিন্তু একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছে আমেরিকার আপনার হলো সমর্থনের এগেনস্টে, অর্থাৎ আমেরিকানরা যাকে দিয়েছিল, নমিনেট করেছিল, পৃথিবীর কেউ কিন্তু তাকে সমর্থন করে নেই, তারা কিন্তু বিপুল ভোটে কিন্তু ইরানিয়ান প্রার্থীকে জয়ী করেছে। এটা কিন্তু ইটস এ বিগ সিগন্যাল দ্যাট তারা ডিপ্লোম্যাটিক্যালি দে আর উইনার। তো ইরান কিন্তু সবসময় চেষ্টা করছে টু বি অন দ্য রাইট সাইড, অ্যান্ড টু বি অন দ্য হিউম্যান সাইড, টু বি অন দ্য সাইড অফ লজিক, এবং তারা এই সমস্ত ব্যাপারে তাদের ছাড় দেওয়া, দে আর নট ডগম্যাটিক। তারা কিন্তু একটা এরকম না যে একেবারে একগুঁয়ে না, তারা অত্যন্ত প্র্যাগম্যাটিক একটা নেশন। তাদের কিন্তু তাদের বলবো যে আমি কূটনৈতিক ফিলোসফি ইজ ভেরি ক্লিয়ার। তারা বিশ্বের সবাইকে তারা খেপাতে চায় না। তবে ইরান যদি কারো দ্বারা আক্রান্ত হয় সরাসরি, এটা তাদের অধিকার তার বিরুদ্ধে দাঁড়ানো। সে যেভাবেই তাকে ব্যাখ্যা করা হোক না কেন, এটা যে কোনো জাতির জন্য, আপনি যদি আক্রান্ত হন এটা কিন্তু আপনার অধিকার, আপনার এটা
স্যার আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটু আমেরিকার নির্বাচন নিয়ে কথা বলবো। সেটা হলো যে আসলে এই যুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখেছি, আপনি যেটা বললেন যে সিংহভাগ আমেরিকানরাই আসলে ট্রাম্পের বিপক্ষে, আমরা এবং ট্রাম্পের বিপক্ষে সারা পৃথিবীর অনেক মানুষও। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় আসলে ট্রাম্পের অ্যাগেনস্টে আসলে অনেক বড় একটা বিষয়ে কাজ করছে। সেক্ষেত্রে আপনি তো জানেন যে চলতি বছরের নভেম্বরে আমেরিকাতে নির্বাচন, তো সেক্ষেত্রে ট্রাম্পের আসলে পরিণতি কি হতে পারে বলে আপনার মনে হয়? 34 নভেম্বরের যে নির্বাচনটা, এটা হচ্ছে আপনার মিড টার্ম ইলেকশন, বাট অ্যাকচুয়ালি ইলেকশনটা তো হবে প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পরে। তো আমেরিকাতে কিন্তু এমনভাবে তাদের সংবিধানটা সাজানো যে কাউকে কিন্তু একচ্ছত্র আধিপত্য দেওয়া হয়নি, টু ডু এভরিথিং এন্ড এনিথিং দে লাইক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ট্রাম্প ব্যক্তিগতভাবে একটা খুবই ব্যবসায়িক মনোবৃত্তির একটা মানুষ। উনি ব্যক্তিগত লাভ ক্ষতির ব্যাপারটা উনি খতিয়ে দেখেন, এবং খেয়াল করে দেখবেন উনি গতকালকে বা পরশুদিন বলেছেন যে আমার উপর কোনো চাপ নাই, কারণ আমি তো নভেম্বরে ইলেকশনে যাচ্ছি না। দ্যাট মিন্স সে যে রিপাবলিকান দলকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ হেড অফ দ্য এক্সিকিউটিভ, রিপাবলিকান দলের জন্য তার অত মায়া মহব্বত নাই। তার কথা হলো আমি তো ইলেকশন হারার ব্যাপার না, আমি তো ইলেকশন করবো না, সুতরাং আমি এখন যা করব ইজ ফর হিজ বেনিফিট অ্যান্ড ফর হিজ জাস্ট দ্যাট স্মল সার্কেল যারা এই যুদ্ধ থেকে একটা বিরাট বেনিফিট পেতে চায়। আপনি এই যে কয়েকদিন আগে একজন লিন্ডসে গ্রাহাম নামে একজন সেনেটর মারা গেছেন, সে কিন্তু বলছিল যে ইরান যুদ্ধে আমাদের যাইতেই হবে, বিকজ উই উইল মেক ট্রিলিয়ন্স অফ ডলার ফ্রম ইরানিয়ান অয়েল ফিল্ড অ্যান্ড দ্য গ্যাস ফিল্ড। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে আমেরিকানরা এই তেলের জন্য তারা এখানে যুদ্ধ করছে না। তাহলে যুদ্ধটা কেন করছে? তারা বলছে যে যুদ্ধটা এমনভাবে করছে তারা তেলের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা, এটাকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। এই জন্যই তাদের এই যুদ্ধ, যে তেলটা ডলারে বেচবে, সেই ডলারটা আমার মাধ্যমে সার্কুলেশন হবে, আমি এখান থেকে কমিশন পাবো। এটাই এই ব্যবসাটা 1973 থেকে চালাচ্ছি, এটাই যেন চলে। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু পাল্টানো শুরু করেছে, এবং অনেকেই কিন্তু এখন বলছে যে যেমন ইরান যখন তাকে যখন কেউ ট্যাক্স দিচ্ছে হরমুজ পার হওয়ার জন্য, সে বলছে ভাই আমি ডলারে নিব না, হয় তুমি আমার কারেন্সিতে দাও, না হলে ইউয়ানে দাও। তার মানে কি, ওয়ার্ল্ডের যে ইকোনমিক যে একটা ব্যালেন্স, ইট ইজ চেঞ্জিং। এই চেঞ্জটা নট অনলি দ্যাট, আপনি কিছুদিন আগে কিন্তু আমি জানি না দর্শক শ্রোতাদের বলছি যে রাশিয়ানদের কাছ থেকে কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু প্রচুর তেল কেনে, এবং এই তেলের বিল প্রায় 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপি হয়ে গেছে। তো ইন্ডিয়ানরা ব্রিক্সে যেটা বলা হচ্ছে যে আমরা আমাদের ট্রেড করব নিজেদের কারেন্সি দিয়ে, ইন্ডিয়ান কারেন্সি দিবে রাশিয়াকে, রাশিয়া তেল। কিন্তু রাশিয়া এখন বলছে যখন সে তেলের এই টাকাটা কিন্তু বাকি পড়ে আছে, তো যখন সে হঠাৎ করে ইন্ডিয়ান কারেন্সি এমনভাবে ডিভ্যালুয়েট করছে যে সে নাকি একদিনের মধ্যে নাকি 200 বিলিয়ন ইন্ডিয়ান রুপি হারায় গেছে। এখন সে বলছে ভাই আমি আর তোমার কাছ থেকে এই ইন্ডিয়ান কারেন্সি নিব না, হয় তুমি ইউয়ানে দিবা আর নাহলে ডলারে দিবা। কারণ ডলারে দিলে সে তো ব্যাংকিং সিস্টেমে যেতে পারবে না, সুতরাং তার জন্য হয় রুবলে দিবা আর না হলে তুমি তোমাকে ইউয়ানে দিবা। তো তার মানে এখন ইন্ডিয়া এখন মহাবিপদে, তাকে এখন ইউয়ান কিনতে হচ্ছে, ইউয়ান কিনে তারপরে তাকে পে করতে হবে, আর নাহলে রুবল কিনতে হবে, রুবল কিনে পে করতে হবে। আর রুবল কিনবে কোত্থেকে? কারণ সে তো ডলার দিয়ে কিনতে হবে, তো রুবল থেকে না রুবল ইন্ডিয়ান তো রাশিয়ানরা তো, কারণ রাশিয়ান স্যাংশন আছে, তারা ডলারে পেমেন্ট নিচ্ছে না, সুতরাং বা নিতে চাচ্ছে না এই ধরনের। যদি এটা যেমন ইরানিয়ানরা, তাদের কিন্তু ডলারে কেউ পেমেন্ট করলে তার অনেক ঘুরে পেঁচায় তার এই টাকাটা নিয়ে আসতে হচ্ছে। তো এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে আপনার চাইনিজ কারেন্সি ইজ স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ইজ টেকিং এ শেপ। আর আমেরিকার যেটা বললেন আপনি, আমেরিকার নির্বাচনে তাদের এখন মানুষের কথা হলো যে আমেরিকানরা অহেতুক অন্য কারোর জন্য যুদ্ধ করছে। আমরা যেমন আপনি দেখেন যে এই যুদ্ধে গত কয়েকদিন আগে জর্ডানে যে আক্রমণটা হলো, সেখানে বলা হয়েছিল যে সেখানে 4 জন মারা গেছে বা 5 জন মারা গেছে, কিন্তু আসলে কিন্তু মারা গেছে হয়তো বা কম, 430-এর উপরে আহত হয়েছে, 430। এই সংখ্যাটা কিন্তু আমেরিকান ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কিন্তু লুকিয়েছে, এবং এটা নিয়ে কিন্তু বিরাট তদন্ত চলছে এখন। তারা বলছে অ্যারাউন্ড 100-এর মতো ইনজুর্ড হয়েছে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ 430, মানে বিভিন্ন হিউজ ব্যাপার। আমেরিকান মানুষ কিন্তু তারা আর যাই করো না কেন, তারা কিন্তু বডি ব্যাগ যেটা বলে আর কি, যে তারা লাশ নিতে রাজি না। এই জন্যই কিন্তু ওই বুটস অন দ্য গ্রাউন্ড ইজ ডিফিকাল্ট ইন ইরান। তারপরেও টেরেইন একটা ইস্যু। সেকেন্ড ইজ ন্যাশনাল উইল পাওয়ার, ন্যাশনাল সলিডারিটি ইরানে। সুতরাং এইগুলির কারণে
আমেরিকার জনগণ এখন বলছে যে আমাদেরকে যুদ্ধে নিয়ে যাচ্ছে কে? আমরা যুদ্ধ করছি ইসরায়েলের স্বার্থে, আমরা তো এই আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সা দিয়ে আমরা আর তারিখে। এই জন্য ডেমোক্র্যাটদের যারা নমিনেশন জিততেছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু তারা বলছে যে ইসরায়েল ইজ একটা জেনোসাইড করে যাচ্ছে, এই জেনোসাইডের পক্ষে আমেরিকানদের ডলার যেতে পারে না, এবং তারা বলছে যে আমরা আনকন্ডিশনাল ইসরায়েলকে আর আনকন্ডিশনাল মিলিটারি সাপোর্ট দিব না। এই জন্য তারা কংগ্রেসে একটা বিল এনেছে যে তারা ইন দ্য নেম অফ কোঅপারেশন অ্যান্ড ট্রেনিং বিটুইন ইসরায়েলি ফোর্স অ্যান্ড আমেরিকান ফোর্স তারা মার্জ হইতে চায়। মার্জ হয়ে তারা অ্যাকচুয়ালি আমেরিকানদেরকে যে টাকা দেবে ওই টাকার থেকেই তাদেরকে যা কিছু দেওয়া হবে, এই ধান্দা করছে। এখন আমি জানি না এই বিলটা অ্যাকচুয়ালি এটা অবজেকশন করেছিল রো খান্না, একজন কংগ্রেসম্যান ক্যালিফোর্নিয়ার, আরেকজন ছিলেন হচ্ছে আপনার ক্যানসাস সম্ভবত অথবা ক্যান্টাকির কংগ্রেসম্যান, যিনি নমিনেশনে হেরে গেল। এই দুইজন হচ্ছে আপনার এটার এগেনস্ট অবজেকশন দিয়েছে, দুইজনই কংগ্রেসম্যান, কিন্তু এই অবজেকশনটা টিকে নাই। সুতরাং এটা বিল আকারে উপস্থাপন হবে, কিন্তু এটা আসলে পাস হবে কিনা আই এম নট শিওর। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের ইরান রেডিওর পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা শেষ কথা বলবো যে ইরান হলো একটা মানে ইরান ইজ ফাইটিং ফর জাস্টিস, ইফ নট ফর অল অ্যাটলিস্ট ফর হিউম্যান বিং, এটাই আমার। এবং তাদের এই যুদ্ধে তারা তাদের অস্তিত্ব বজায় রেখে মাথা উঁচু করে তারা যেন টিকে থাকতে পারে, এটাই আমার কামনা। এবং সেই সাথে আমি বলবো যে আমেরিকার যে সুপার পাওয়ার হিসেবে যার যে সারা বিশ্বের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটাকে ডেলিবারেটলি খুব পরিকল্পিত এটাকে ধ্বংস করার জন্য কিন্তু ইসরায়েলি পরিকল্পনা করেছে, এবং তারা মনে করে মধ্যপ্রাচ্যে আমেরিকার পরিবর্তে নেক্সট পাওয়ার হওয়া উচিত ইসরায়েল। তারা এই পুরো তেল ক্ষেত্রের যে ইনফ্রাস্ট্রাকচারটা, অয়েল ইকোনমির যে এটা তারা কন্ট্রোল করতে চায়। এটাই হলো মেইন উদ্দেশ্য, ইসরায়েলের আমেরিকাকে টেনে আনার, যুদ্ধে টেনে আনার। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের এই পুরো পডকাস্টের আলোচনা উপভোগ করেছেন এবং অনেক কিছু আশা করি জানতে পেরেছেন। আন্তরিক অনুরোধ রইল, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা মন্তব্যের ঘরে আমাদের জানাবেন। আমরা পরবর্তী পর্বগুলোতে আপনাদের সেই ইচ্ছেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে।